শোনো গ্রামবাসী, এই গ্রাম আমাদের ঐতিহ্য। আধুনিকতার নামে মেয়েদের বেশি বাড়াবাড়ি আমি সহ্য করব না। আজ থেকে নিয়ম জারি হলো, 18 বছর বয়স হলেই মেয়েদের বিয়ে দিয়ে দিতে হবে। আর কোনো মেয়ে 10ম শ্রেণীর ওপরে পড়াশোনা করবে না। গ্রাম পঞ্চায়েত প্রধান শ্বশুর সবার ওপর এক অবৈধ আইন জারি করেছিলেন, কিন্তু তার পুত্রবধূ সেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন। ক্ষমতার দম্ভ বনাম অধিকারের লড়াইয়ে পুত্রবধূ কি পারবেন জিততে? পুরো ঘটনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মধুপুর গ্রামের আবহাওয়া আজ গুমোট। আকাশে মেঘ নেই, কিন্তু বাতাসের ভারে যেন এক অজানা আতঙ্ক মিশে আছে। গ্রামের বিশাল বটতলায় আজ পঞ্চায়েত প্রধান বিষ্ণুপদ চ্যাটার্জির সভা বসেছে। গত 15 বছর ধরে এই গ্রামে তার কথাই শেষ কথা। কেউ তার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস পায় না। বিষ্ণুপদবাবু কেবল প্রধান নন, তিনি নিজেকে গ্রামের ভাগ্য বিধাতা মনে করেন। তার সাদা ধুতি আর পাঞ্জাবিতে কোনো দাগ নেই, ঠিক যেমন তার শাসনের বিরুদ্ধে প্রকাশ্যে কোনো অভিযোগের দাগ নেই। কিন্তু পর্দার আড়ালে দুর্নীতির পাহাড় জমেছে, তা সবাই জানলেও মুখ খোলার উপায় নেই। বিষ্ণুপদ চ্যাটার্জি গম্ভীর গলায় ঘোষণা করলেন, শোনো গ্রামবাসী, এই গ্রাম আমাদের ঐতিহ্য। আধুনিকতার নামে মেয়েদের বেশি বাড়াবাড়ি আমি সহ্য করব না। আজ থেকে নিয়ম জারি হলো, 18 বছর বয়স হলেই মেয়েদের বিয়ে দিয়ে দিতে হবে। আর কোনো মেয়ে 10ম শ্রেণীর ওপরে পড়াশোনা করবে না। ঘরের লক্ষ্মী ঘরেই মানায়, বাইরে গিয়ে সমাজ নষ্ট করার দরকার নেই। পুরো সভায় পিনপতন নিস্তব্ধতা। সব বাবা মা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অনেক মেয়ের চোখে জল চিকচিক করে উঠল, কিন্তু বিষ্ণুপদ বাবুর রক্তচক্ষুর সামনে কেউ প্রতিবাদ করতে পারল না। কিন্তু সভার এক কোণে দাঁড়িয়ে থাকা তার একমাত্র ছেলের বউ নন্দিনী কথাটা মেনে নিতে পারল না। তার চোখে মুখে ক্ষোভের ছাপ স্পষ্ট। নন্দিনী নিজে উচ্চশিক্ষিত ছিল, কিন্তু এই বাড়িতে আসার পর তার শিক্ষা কেবল হেসেলের 4 দেওয়ালে বন্দী হয়ে গেছে। নন্দিনীর নিজের একটি 7 বছরের মেয়ে আছে, নাম পিউ। সে কি তবে বড় হয়ে এই অন্ধ আইনের শিকার হবে? নন্দিনীর বুকের ভেতর যেন হাজারটা আগ্নেয়গিরি একসঙ্গে জেগে উঠল। সে ভিড় ঠেলে সামনে এসে দাঁড়ালো। তার এই পদক্ষেপ পুরো সভার নজর কেড়ে নিল। গ্রামের মানুষ অবাক হয়ে দেখল, বাঘের ডেরায় হরিণ যেন গর্জে ওঠার প্রস্তুতি নিচ্ছে। নন্দিনী তার শ্বশুরের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, আমি এই আইন মানি না, এটা মেয়েদের প্রতি অন্যায়। তার শ্বশুর তার দিকে রক্তবর্ণ চোখে তাকালেন। গ্রামবাসীরা গুঞ্জন শুরু করল, কিন্তু কেউ বিষ্ণুপদ চ্যাটার্জির সামনে কিছু বলার সাহস পেল না। বিষ্ণুপদ গম্ভীর গলায় বললেন, আমার কথাই শেষ কথা, আজকের সভা সমাপ্ত। সেদিন রাতে চ্যাটার্জি বাড়ির পরিবেশ ছিল থমথমে। বিশাল ডাইনিং টেবিলে বিষ্ণুপদবাবু আহার করছিলেন। নন্দিনী নিঃশব্দে জল ঢালতে গিয়ে গ্লাসের জল উপচে ফেলল। বিষ্ণুপদবাবু ভ্রু কুঁচকে তাকালেন। কি হলো বৌমা, তোমার হাত কাঁপছে কেন? বিকেলে সভাতে তো খুব শক্ত হয়ে দাঁড়িয়েছিলে। বিষ্ণুপদবাবু তীক্ষ্ণ স্বরে বললেন। নন্দিনী স্থির হয়ে দাঁড়িয়ে বলল, বাবা, আপনি বিকেলে যে নিয়মটা ঘোষণা করেছেন সেটা কি একবারও ভেবে দেখেছেন? আমাদের পিউ বড় হচ্ছে, ও কি পড়াশোনা করবে না? 18 বছর হলেই কি ওর বিয়ে দিয়ে দেবেন? বিষ্ণুপদবাবু হাসলেন, তবে সেই হাসিতে কোনো মমতা ছিল না। পিউ আমার নাতনি, ওর ভালো আমি বুঝি। আর গ্রামের মেয়েদের কথা বললে তারা শিক্ষিত হয়ে অবাধ্য হয়, ঠিক যেমন তুমি হওয়ার চেষ্টা করছো। নন্দিনী গলার স্বর সপ্তমে চড়িয়ে বলল, এটা অন্যায় বাবা, আপনি ক্ষমতার অপব্যবহার করছেন। আপনি গ্রাম প্রধান হয়ে গ্রামের উন্নয়ন করবেন নাকি পিছিয়ে দেবেন? বিষ্ণুপদবাবু টেবিল চাপড়ে উঠে দাঁড়ালেন। মুখ সামলে কথা বলো নন্দিনী, আমি গত 15 বছর ধরে এই গ্রামে একচ্ছত্র রাজত্ব করছি। কারোর সাহস হয়নি আমার দিকে আঙুল তোলার। তুমি ঘরের বউ, ঘরে থাকো, বাইরের দুনিয়া নিয়ে তোমাকে ভাবতে হবে না। নন্দিনী পিছু হটল না। সে পরিষ্কার গলায় জানালো, যদি গ্রাম প্রধান ভুল পথে চলেন তবে গ্রামের মানুষই তাকে টেনে নামায়। আপনি যদি এই আইন না বদলান তবে আমি আপনার বিরুদ্ধে দাঁড়াবো। বিষ্ণুপদবাবুর অট্ট হাসিতে ঘর কেঁপে উঠল। তার ছেলে আকাশ, যে কিনা নন্দিনীর স্বামী, সে এতক্ষণ চুপ করেছিল। সে হঠাৎ করে নন্দিনীকে ধমক দিয়ে উঠল, কি বলছো এসব নন্দিনী? বাবার সাথে এমন ব্যবহার? ক্ষমা চাও ওনার কাছে। নন্দিনী দেখল তার নিজের স্বামীও এই পুরুষতান্ত্রিক শৃঙ্খলে বন্দী। সে কোনো উত্তর না দিয়ে নিজের ঘরে চলে গেল, কিন্তু তার মনে তখন সংকল্পের দাবানল জ্বলছে।
পরদিন সকালে গ্রামে চাউর হয়ে গেল এক চাঞ্চল্যকর খবর। নন্দিনী দেবী পঞ্চায়েত নির্বাচনে বিষ্ণুপদ চ্যাটার্জির বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিতে যাচ্ছেন। গ্রামের মানুষ বিশ্বাসই করতে পারছে না, যে প্রধানের সামনে কেউ কথা বলার সাহস পায় না, তারই বাড়ির বউ তার বিরুদ্ধে লড়বে। নন্দিনী যখন সাইকেলে করে ছোট মহকুমা শহরের দিকে রওনা দিল, গ্রামের মোড়ে দাঁড়িয়ে থাকা গুন্ডা বাহিনী তার পথ আটকাল। বিশু বলল, বৌদি, ঘরে ফিরে যান, এসব নোংরা রাজনীতি আপনার জন্য নয়, বড়বাবু রেগে গেলে কারোর রক্ষে নেই। নন্দিনী শান্ত গলায় বলল, বিশু, তুমিও কি চাও তোমার বোনটা ক্লাস 10-এর পর পড়াশোনা বন্ধ করে দিক? তোমার ঘরেও তো বোন আছে, সরো পথ থেকে। নন্দিনীর সেই চোখের তেজ দেখে বিশু যেন একটু কুঁকড়ে গেল, সে পথ ছেড়ে দিল। বিকেলবেলা যখন নন্দিনী ফিরে এলো, তার হাতে মনোনয়নের রসিদ। খবরটা শোনামাত্র বিষ্ণুপদবাবু ক্ষেপে আগুন হয়ে গেলেন। তিনি জানতেন নন্দিনী লড়লে গ্রামের মহিলারা তার দিকে ঝুঁকতে পারে। তিনি তখনই গ্রামের বয়স্ক মানুষদের ডেকে সভা করলেন এবং রটিয়ে দিলেন যে নন্দিনী পারিবারিক অশান্তি করে ঘরের সম্মান রাস্তায় নামাচ্ছেন। কিন্তু নন্দিনী দমে যাওয়ার পাত্রী নয়। সে গ্রামের প্রতিটি ঘরে ঘরে যাওয়া শুরু করল। সে কোনো ভাষণ দিল না, সে কেবল মায়েদের চোখে চোখ রেখে জিজ্ঞাসা করল, আপনারা কি চান আপনাদের মেয়েদের স্বপ্নগুলো এই অল্প বয়সেই শেষ হয়ে যাক? এই একটি প্রশ্নেই গ্রামের নারীদের মনে লুকানো প্রতিবাদের আগুন জ্বলে উঠল। বিষ্ণুপদ চ্যাটার্জি বুঝতে পারলেন নন্দিনীকে সহজে আটকানো যাবে না। তিনি এবার নোংরা খেলা শুরু করলেন। তিনি তার ছেলে আকাশকে হাত করলেন। আকাশ ছিল একটু ভীতু স্বভাবের। বিষ্ণুপদ তাকে বোঝালেন যে নন্দিনী জিতলে তার সম্মান তো যাবেই, সাথে আকাশকেও লোকে বউয়ের অনুগত বলে হাসাহাসি করবে। এক রাতে আকাশ মদ খেয়ে বাড়ি ফিরে নন্দিনীর ওপর চড়াও হলো। তোর জন্য সমাজে মুখ দেখাতে পারছি না, কেন দাঁড়িয়েছিস ভোটের লড়াইয়ে? তোকে আজই এই বাড়ি ছাড়তে হবে। নন্দিনী হতবাক হয়ে গেল। যে মানুষটার সাথে সে 7 বছর ঘর করেছে, সে আজ তার বাবার ক্ষমতার জন্য স্ত্রীকে তাড়িয়ে দিচ্ছে। বিষ্ণুপদ বাবু সিঁড়ির উপর দাঁড়িয়ে স্মিত হাসছিলেন। তিনি বললেন, এখনও সময় আছে নন্দিনী, মনোনয়নপত্র প্রত্যাহার করো, নয়তো এই সমাজ তোমাকে ত্যায্য করবে। নন্দিনী তার চোখের জল মুছে ফেলল। বাবা, আপনি ভেবেছিলেন আমি ঘর হারিয়ে ভয় পাব? ঘর তো 4 দেওয়ালের হয় না, ঘর হয় মনের মানুষের সাথে। আকাশ যখন আমার পাশে নেই, তখন এই বাড়ি আমার জন্য জেলখানা ছাড়া আর কিছু নয়। আমি যাচ্ছি, কিন্তু মনে রাখবেন আমি প্রধান হয়েই ফিরব। অন্ধকার রাতে নন্দিনী বেরিয়ে এলো রাজপ্রাসাদ সম সেই বাড়ি থেকে। গ্রামের ধুলোমাখা রাস্তায় সে যখন হাঁটছে, তখন তার সাথে কেউ নেই। কিন্তু হঠাৎ তিনি দেখলেন গ্রামের প্রান্তিক পাড়ার কয়েকটা জানালা খুলছে। মহিলারা প্রদীপ হাতে বারান্দায় দাঁড়িয়ে দেখছে। কেউ একজন নিঃশব্দে এসে নন্দিনীর হাতে একটা টর্চ ধরিয়ে দিয়ে গেল। লড়াইটা যে কেবল নন্দিনীর একার নয়, তা সে অনুভব করল। বাড়ি থেকে বিতাড়িত হবার পর নন্দিনী গ্রামের এক বিধবা শিক্ষিকার বাড়িতে আশ্রয় নিল। বিষ্ণুপদবাবু হুমকি দিলেন যে নন্দিনীকে সাহায্য করবে তার রেশন কার্ড বন্ধ করে দেওয়া হবে। এমনকি যারা নন্দিনীর হয়ে প্রচার করবে তাদের ভিটে মাটি থেকে উচ্ছেদ করার ভয় দেখানো হলো। নন্দিনী রাতে লুকিয়ে লুকিয়ে মেয়েদের সাথে বৈঠক করতে শুরু করল। তিনি দেখলেন এই গ্রামের প্রত্যেকটি মা তার মেয়ের জন্য আতঙ্কিত। নন্দিনী তাদের বোঝালেন, আপনারা কেবল আমাকে একটা ভোট দেবেন না, আপনারা আপনাদের মেয়েদের ভবিষ্যতের জন্য লড়ছেন। এই ভোট যুদ্ধের ময়দান নয়, এটা অধিকার ফিরে পাওয়ার লড়াই। বিষ্ণুপদবাবু এবার অন্য চাল চাললেন। তিনি নন্দিনীর চারিত্রিক কুৎসা রটানোর জন্য লোক ঠিক করলেন। গ্রামে পোস্টার পড়ল নন্দিনী নাকি অন্য কোনো লোকের সাথে পালিয়ে যাবার জন্য নাটক করছে। এই জঘন্য মিথ্যাচার নন্দিনীকে মানসিকভাবে ভেঙে দেবার চেষ্টা করল। কিন্তু নন্দিনী জানতেন সত্য যখন প্রকাশিত হয় তখন অন্ধকার নিজেই পালিয়ে যায়। তিনি প্রতিটি পোস্টারের সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন, আমার চরিত্র নিয়ে কথা বলছেন তারা যারা নিজের নাতনির শিক্ষার অধিকার কেড়ে নিতে চায়। আপনারা বিচার করুন কে বেশি কলঙ্কিত। গ্রামের যুব সমাজ যারা চুপচাপ বিষ্ণুপদবাবুর দুর্নীতি দেখত, তারা এবার ধীরে ধীরে নন্দিনীর পাশে এসে দাঁড়াতে শুরু করল। কারণ স্কুল ভেঙে পড়ে আছে, কারণ বিষ্ণুপদবাবু সব টাকা আত্মসাৎ করেছিলেন। ভোটের আগের রাত পুরো মধুপুর গ্রাম যেন কোনো আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে আছে। বিষ্ণুপদবাবুর গুন্ডারা গ্রামে টহল দিচ্ছে। কেউ যেন ভোট দিতে বের হতে না পারে তার ব্যবস্থা করা হচ্ছে। খবর এলো যে নন্দিনীর ক্যাম্প অফিসের ওপর হামলা করা হয়েছে এবং সব প্রচার সামগ্রী পুড়িয়ে দেওয়া হয়েছে। নন্দিনী তখন এক গোপন জায়গায় বসে তার পরবর্তী পরিকল্পনা করছেন। হঠাৎ সেখানে একজন লোক এসে হাজির হলো। লোকটা আর কেউ নয়, বিষ্ণুপদবাবুর ড্রাইভার রতন।
রতন একটা পেন ড্রাইভ নন্দিনীর হাতে দিয়ে বলল, বৌদি, আমি আর পারছি না। বড়বাবু কত বড় পাপী তা এই রেকর্ডিংগুলো শুনলেই বুঝতে পারবেন। উনি গত 3 বছর ধরে পঞ্চায়েতের উন্নয়নের সব টাকা নিজের অ্যাকাউন্টে সরিয়ে দিয়েছেন। এমনকি এবারের নির্বাচনে ভোটারদের টাকা বিলানোর পরিকল্পনাও এতে আছে। নন্দিনী দেখলেন এটা একটা অমোঘ অস্ত্র, কিন্তু সে চাইল না সরাসরি এটা দিয়ে ভয় দেখাতে। সে স্থির করল ভোটের দিনই সে আসল চমক দেবে। ওদিকে আকাশ মাঝরাতে নন্দিনীর কাছে এলো গোপনে। সে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইল। নন্দিনী, আমি বাবার ভয়ে এসব করেছি। বাবা আমাকে হুমকি দিয়েছে, আমাকে মাফ করে দাও। আকাশের দিকে করুণার দৃষ্টিতে তাকালো নন্দিনী। সে বলল, আকাশ, তুমি ক্ষমা চাওয়ার যোগ্যতা হারিয়েছ। তুমি নিজের মেয়ের ভবিষ্যৎ নিয়ে আপোষ করেছ। আজ থেকে আমাদের পথ আলাদা। আকাশের এই শেষ চেষ্টাটাও বিষ্ণুপদ বাবুর একটা চাল ছিল কিনা তা নন্দিনী জানতেন না বলে তিনি কোনো ঝুঁকি নিলেন না। ভোট গ্রহণ শুরু হলো। সকাল থেকেই বিষ্ণুপদ বাবুর লোকেরা বুথ জ্যাম করার চেষ্টা করছিল, কিন্তু অবাক করা বিষয় হলো গ্রামের কয়েকশো মহিলা দল বেঁধে বুথের সামনে এসে বসে পড়ল। তাদের হাতে না ছিল লাঠি, না ছিল অস্ত্র। তারা কেবল মানব প্রাচীর তৈরি করল। পুলিশ প্রশাসন যখন এলো তখন মহিলারা দাবি তুলল তারা কেন্দ্রীয় বাহিনীর নজরদারি ছাড়া ভোট দেবে না। বিষ্ণুপদবাবু হন্তদন্ত হয়ে সেখানে পৌঁছলেন। কি হচ্ছে এসব? তোমরা বাড়ি যাও। ঘরের বউরা কেন রাস্তায় এসেছ? নন্দিনী ভিড় ঠেলে সামনে এলো। তার হাতে সেই পেন ড্রাইভ আর কিছু নথি। সে সরাসরি জেলা শাসক এবং সংবাদ মাধ্যমের সামনে গিয়ে দাঁড়ালো। বাবা, আপনি হয়তো ভুলে গেছেন যে ক্ষমতার দম্ভ সবসময় টেকে না। এই দেখুন আপনার সব দুর্নীতির খতিয়ান। আপনি যে গত 3 বছর ধরে এই গ্রামের গরিব মানুষের চাল চুরি করেছেন তার প্রমাণ আমার কাছে আছে। উপস্থিত সাংবাদিকরা ঝাঁপিয়ে পড়লেন। ক্যামেরার সামনে বিষ্ণুপদবাবুর ফ্যাকাশে হয়ে যাওয়া মুখ ধরা পড়ল। তিনি আমতা আমতা করতে লাগলেন। পুলিশ সঙ্গে সঙ্গে তদন্তের আশ্বাস দিল। গ্রামের মানুষ যারা ভয়ে জড়সড় হয়েছিল তারা এবার জয়ধ্বনি দিয়ে উঠল। আকাশও সেখানে দাঁড়িয়েছিল, কিন্তু সে নন্দিনীর চোখের দিকে তাকাতে পারল না। দুপুর গড়াতেই দেখা গেল দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মহিলারা ভোট দিচ্ছে। মধুপুরের ইতিহাসে এত বেশি মহিলা ভোটার এর আগে কখনো দেখা যায়নি। ভোট গণনা শুরু হলো 3 দিন পর। উত্তেজনায় কাঁপছে পুরো ব্লক অফিস চত্বর। প্রথম রাউন্ডে বিষ্ণুপদবাবু এগিয়ে থাকলেন। তার সমর্থকরা আবির নিয়ে উৎসব শুরু করে দিল। বিষ্ণুপদবাবু ভাবলেন টাকা আর ভয় বোধহয় শেষমেশ কাজ দিয়েছে। দ্বিতীয় রাউন্ডে ব্যবধান কমতে শুরু করল। নন্দিনী এবার এগিয়ে এলেন। তৃতীয় রাউন্ড শেষ হওয়ার পর দেখা গেল নন্দিনী অভাবনীয়ভাবে 2000 ভোটে জয়ী হয়েছেন। এটা কেবল জয় ছিল না, এটা ছিল একটা বিপ্লব। একজন সাধারণ পুত্রবধূ তার প্রতাপশালী শ্বশুরের ক্ষমতার সিংহাসন ধুলোয় মিশিয়ে দিলেন। খবরটা যখন ঘোষণা করা হলো পুরো মধুপুর গ্রাম আনন্দে মেতে উঠল। কিন্তু বিষ্ণুপদবাবু স্তব্ধ হয়ে চেয়ারে বসে রইলেন। তার সাজানো বাগান যেন এক নিমেষে তছনছ হয়ে গেল। পুলিশ এসে তাকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করার জন্য হাতকড়া পড়ালো। যখন তাকে পুলিশ জিপে তোলা হচ্ছিল, নন্দিনী তার সামনে গিয়ে দাঁড়ালেন। নন্দিনীর চোখে কোনো প্রতিহিংসা ছিল না, ছিল কেবল এক অটল আত্মবিশ্বাস। তিনি বললেন, বাবা, আমি আপনাকে হারাতে চাইনি। আমি চেয়েছিলাম এই কুপ্রথাগুলো হারুক। আপনি আজ আপনার কৃতকর্মের শাস্তি পাচ্ছেন। তবে চিন্তা করবেন না, আপনার নাতনি পড়াশোনা করবে এবং বড় হয়ে একদিন আপনাকে এই অন্ধবিশ্বাস থেকে মুক্ত করবে। বিষ্ণুপদবাবু কোনো কথা বলতে পারলেন না। মাথা নিচু করে তিনি জিপে উঠলেন। গ্রামের মানুষ দেখল 15 বছরের এক নায়কতন্ত্রের অবসান ঘটেছে এক নারীর হাত ধরে। নন্দিনী এখন মধুপুরের পঞ্চায়েত প্রধান। শপথ গ্রহণের দিন গ্রামের সব মেয়ে রঙিন পোশাক পরে এলো। নন্দিনী প্রথম যে আদেশটি স্বাক্ষর করলেন তা হল গ্রামের প্রতিটি মেয়েকে সরকারি খরচে উচ্চ শিক্ষা দেওয়া হবে এবং 18 বছর বয়সের আগে কোনো মেয়ের বিয়ে হবে না। গ্রামের মহিলারা নন্দিনীকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। তারা জানত আজ থেকে তাদের দিন বদলাতে শুরু করল। আকাশ ফিরে আসতে চেয়েছিল নন্দিনীর জীবনে, কিন্তু নন্দিনী তাকে ফিরিয়ে দিয়েছে। সে এখন স্বাবলম্বী। সে এখন কেবল পিউয়ের মা নয়, সে পুরো গ্রামের অভিভাবক। গ্রামের সেই বিশাল বটতলায় এখন আর আতঙ্কের সভা বসে না। এখন সেখানে বসে সন্ধ্যাকালীন কোচিং ক্লাস, যেখানে বয়স্ক মহিলারাও নাম সই করতে শিখছে। নন্দিনী যখন সেই পথ দিয়ে যান, মানুষ সম্মানে মাথা নত করে না, বরং মুখে এক চিলতে হাসি নিয়ে হাত নাড়ে। কিছুদিন পর পর নন্দিনী তার অফিসে বসে আছেন। দেয়ালে ঝুলছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। পিউ তার পাশে বসে ছবি আঁকছে। সে একটি উড়ন্ত পাখির ছবি এঁকেছে।
নন্দিনী হাসলেন। তিনি জানতেন এই গ্রামের প্রতিটি মেয়ে এখন সেই পাখির মতোই মুক্ত। আকাশে উড়বে তারা, আর কোনো প্রধানের দম্ভ বা কুসংস্কার তাদের ডানা ছেটে দিতে পারবে না। বিষ্ণুপদবাবু জেলে বসে হয়তো সেই খবরের কাগজ পড়ছেন যেখানে বড় বড় করে লেখা, এক পুত্রবধূর হাত ধরে বদলে গেল মধুপুরের ভাগ্য। এই বদল কেবল একটি গ্রামের নয়, এই বদল সমাজ ও মানসিকতার। অন্ধকারের শেষে যে ভোরের সূর্য ওঠে, নন্দিনী হল সেই সূর্যের প্রথম রশ্মি। কয়েক মাস কেটে গেছে। মধুরপুর এখন আদর্শ গ্রাম হিসেবে স্বীকৃতি পাচ্ছে। দূর দূরান্ত থেকে মানুষ আসছে এই পরিবর্তন দেখতে। নন্দিনী এখন কেবল রাজনৈতিক নেত্রী নন, তিনি গ্রামের নারীদের স্বাবলম্বী করার জন্য কুটির শিল্পের ব্যবস্থা করেছেন। গ্রামের পুরুষেরা যারা একসময় মহিলাদের বাইরে বেরোনো পছন্দ করত না, তারাও এখন বুঝতে পেরেছে যে লক্ষ্মী যখন ঘরে টাকা নিয়ে আসে তখন সংসারের অভাব মেটে। একদিন বিকেলে খবর এলো বিষ্ণুপদবাবু জেল থেকে মুক্তি পেয়েছেন শারীরিক অসুস্থতার কারণে। তিনি গ্রামে ফিরে আসার পর সবাই ভাবল তিনি হয়তো আবারও কোনো ঝামেলা করবেন, কিন্তু না। তিনি যখন গ্রামের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তিনি দেখলেন সব কিছু বদলে গেছে। ড্রেনগুলো পরিষ্কার, রাস্তায় সোলার লাইট বসেছে, আর সবচেয়ে বড় কথা, মেয়েদের হাসির শব্দে গ্রামটা ভরে আছে। তিনি দেখলেন তার নিজের বাড়ির সামনে নন্দিনী এবং পিউ দাঁড়িয়ে আছে। তিনি কাছে গিয়ে নন্দিনীর মাথায় হাত রাখলেন। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আমাকে ক্ষমা করো মা, আমি ক্ষমতার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। তুমি আজ আমাকে প্রমাণ করে দিলে যে মেয়েদের শক্তি কতখানি। নন্দিনী তার শ্বশুরের পা ছুঁয়ে প্রণাম করল। বাবা, আপনি ফিরে এসেছেন, এটাই বড় কথা। চলুন ভেতরে চলুন। পুরো গ্রাম দেখল এক অদ্ভুত দৃশ্য। যে প্রধান একসময় গ্রাম শাসন করতেন, তিনি আজ তার পুত্রবধূর পাশে শান্তভাবে বসে নাতনির পড়াশোনা দেখছেন। ষড়যন্ত্র, রাজনীতি আর ক্ষমতার ঊর্ধ্বে উঠে মানবিকতা জয়ী হল। মধুরপুর আর পিছন ফিরে তাকালো না। নন্দিনীর নেতৃত্বে গ্রামটি হয়ে উঠল এক স্বর্গের টুকরো, যেখানে শিক্ষা আর স্বাধীনতা হাত ধরাধরি করে চলে। ভোটের ফল প্রকাশের পর থেকে মধুরপুর গ্রামে আর কোনো মেয়ে 10ম শ্রেণীর পর স্কুল ছাড়েনি। নন্দিনী প্রমাণ করেছেন যে সত্যিকারের পরিবর্তন আনতে বন্দুকের প্রয়োজন হয় না, কেবল একটা দৃঢ় ইচ্ছা আর লড়াই করার ক্ষমতা থাকলেই অসাধ্য সাধন করা যায়। গ্রামের মহিলারা এখন মাথা উঁচু করে কথা বলে, আর তাদের এই শক্তির উৎস হল তাদের প্রিয় বৌদি প্রধান। এই গল্প শেষ হয়েও শেষ হয় না, কারণ নন্দিনীর মতো হাজারো বিদ্রোহিনী প্রতি মুহূর্তে আমাদের সমাজের অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে চলেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ভবিষ্যতে এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর কে কোন শহর থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না।